গত এতগুলো বছর ধরে মাত্র 30টা হিয়ারিং হয়েছে, আর গত 3 মাসের মধ্যে ম্যাজিকের মতো একটা মামলার রায় পেয়ে গেলেন একজন, এবং সেই রায়ে উনার আরজি সংশোধনের কোনো সুযোগ নাই, তারপরেও সেই আরজি সংশোধন হয়, তারপরেও উনি 10 পা দূরত্বের জায়গায় বসে উনি সাক্ষ্য দিতে পারেন, যেই 10 পা উনি যদি জনগণের আমি তো মানি যে উনি সাদেক হোসেন খোকার ছেলে। সেটা হচ্ছে আমরা কিন্তু 5ই আগস্টের পরে যেখানে সেখানে যখন তখন রাস্তাঘাটে বসে আন্দোলন করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে যে কোনো দাবি থাকলে সেই বিষয়ে আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে জানান দিয়েছি। বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করার, স্বৈরশাসক থেকে মুক্ত করার সুযোগ পেয়েছিলাম। হয়তো ভেবেছিলাম স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করতে পেরেছি, দেশটাকে নতুন করে গুছিয়ে আবার নতুন করে ঢেলে সাজিয়ে আমরা বাংলাদেশের আপামর জনতার যেই আশা আকাঙ্ক্ষা এবং দেশটাকে যে সুন্দরভাবে গড়ে তোলার ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করতে পারবো। বস্তুত সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ এটাই যে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দল মুদ্রার এপিটার বিভিন্ন ধরনের আন্দোলন দেখলাম, আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখলাম। আজকে এশাককে মেয়র ঘোষণার জন্য যে আন্দোলনটা দেখলাম, পুরো ঢাকা শহর একেবারে স্থবির হয়ে গেল। এই বিষয়গুলো জনগণ তো আসলে ভালো চোখে দেখছে না, কারণ যাদের কাছে আশা করা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশের, তারা তো এটি বিনির্মাণ এবং আপনারা সহ এনসিপি, এর আগে আমরা এনসিপির কথা আপনারা বললেন যে আপনারা গণতান্ত্রিক আন্দোলন আপনারা সামিল হয়েছেন, কিন্তু আমরা এই জনভোগান্তি তো কমছে না, আসলে জনভোগান্তি আসলে বাড়ছে, কারণ আমরা গত 9 মাসে বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, এই আন্দোলন কমছে না তো। আচ্ছা, মানুষ আসলে, আমি এর আগেও বিভিন্ন জায়গায় বারবার করে বলছি যে মানুষের আসলে সচেতন হওয়া উচিত। আমরা স্বাধীনতা পেয়েছি তার মানে এই না যে যাচ্ছে তাই অন্যায্যভাবে যে কারো কাছে যেটা চাওয়ার না সেটা চাই। আর যেই বাংলাদেশে আপনি গত 16-17 বছরে আপনি একটা সাধারণ যেটা ন্যায্য দাবি সেই দাবি করতে পারেন নাই, আজকে যে কেউ যে কোনো দাবি নিয়ে প্রতিদিন 5টা-10টা দল প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে, এখন এখানে সেখানে আন্দোলন করতে বসে যায়। এই যে স্বাধীনতার যে অপব্যবহার, এইটা যে বারবার করে করা হচ্ছে, এটার পিছনে কারো কোনো উস্কানি আছে কিনা, কোনো ইন্ধনের কারণে এই ধরনের হচ্ছে কিনা? আচ্ছা, আমাদের বিষয়টা আমি এক্সপ্লেইন করতে চাই। সেটা হচ্ছে আমরা কিন্তু 5ই আগস্টের পরে যেখানে সেখানে যখন তখন রাস্তাঘাটে বসে আন্দোলন করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে যে কোনো দাবি থাকলে সেই বিষয়ে আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে জানান দিয়েছি। আমরা যখন বারবার অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ মিনতি করার পরও যখন আমরা দেখলাম যে আমাদেরকে কোনোভাবেই কোনো ন্যায্য যেই মৌলিক সংস্কার, সেই সংস্কারগুলোর কোনো বাস্তবায়নের রূপরেখা আমরা পাচ্ছি না, যখন আমরা দেখলাম যে কোনো বিচারিক প্রক্রিয়ায় যে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠন, একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, তাদের বিচারের কোনো আশা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা একটু বলি, হ্যাঁ, তখন আমরা বাধ্য হয়ে আমরা এই আন্দোলন ডাকতে বাধ্য হই। এবং এই আন্দোলন কিন্তু আমরা একা একা করি নাই। আপনি এই যে যমুনার সামনে সেই দিনের যে আন্দোলনটা হলো, হ্যাঁ, এটা সত্যি যে মানুষের হয়তো জনভোগান্তি এই কারণে হয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু মানুষের পার্টিসিপেশনই ছিল, ঐক্যের ভিত্তিতেই কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা হয়েছে। 5 আগস্টের পরে আপনাদের 5 আগস্টের যে আন্দোলন, সরকার, এই অন্তর্বর্তী সরকার তো আপনারাই গঠন করেছেন, আপনাদের যে জুলাই আগস্টে যে বিপ্লবের ফলেই তো এই সরকার গঠন হয়েছে, তারপরেও কেন এই সরকারের প্রতি আপনাদের দাবি করতে হয়? এই সরকার তো আপনাদের দাবি আগেই বোঝার দরকার ছিল, আপনাদেরই তো সরকার, নাকি সন্তুষ্ট না আপনারা? সরকার তো আসলে যখন অভ্যুত্থান পরবর্তী সময় সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে, আপনারা জানেন কি প্রক্রিয়ায় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেখানে যদি তো এমন না যে শুধু যেই ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে শুধু তাদের মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এখানে সবগুলো রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, কিন্তু প্রথম এবং প্রধান শর্ত ছিল মৌলিক সংস্কার এবং
বিচার নিশ্চিত করা, সেটা এই যখন সরকারের দেখতে প্রধান পাই নাই ডক্টর ইউনূসকে তখন তো ছাত্ররাই নিয়োগ দিয়েছে, এরকম তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। হ্যাঁ, উনি উনি এটা হয়তো প্রশংসাসূচক বাক্য বলেছেন, কিন্তু এইটা উনি এই জন্য স্বীকার করেছেন কারণ উনার ওই ইমানটুকু আছে যে এই 2000 সাধারণ ছাত্রদের ডাকে 2000 মানুষ মৃত্যুবরণ করেছে, প্রায় 30,000-এর অধিক মানুষ আহত হয়েছে। ছাত্রদের নেতৃত্বে এত দীর্ঘ সময়ের পর একটা স্বৈরশাসকের পতন হয়েছে, যেটা বড় বড় রাজনৈতিক দল এত দীর্ঘ সময় ধরে আন্দোলন করে নানা নির্যাতনের মুখোমুখি হয়ে সেটা করতে পারে নাই। সেই জায়গা থেকে হয়তো প্রধান উপদেষ্টা বারবার করে ছাত্র জনতাকে প্রশংসাসূচক বাক্য বলে থাকেন, কিন্তু উনাকে তো আমরা একা বসাই নাই। সুতরাং উনি বা উনার উপদেষ্টা মণ্ডলী যা যা করেন সেই কাজগুলোর মধ্যে তো আমরা আসলে জুলাইয়ের স্পিরিটটা দেখতে চাই। সেই স্পিরিটটা যখন মিসিং হয় তখন আমাদেরকে আন্দোলনে নামতে হয়। আচ্ছা, এটা তো আমাদের কথা বললাম, আমরা যখন অন্যদের দিকে তাকাই তখন আপনি একটু অন্যদিকে তাকিয়ে দেখবেন যে কোনো ন্যায্য দাবিতে কেউ নামে হয় দুইটা ছাত্র উপদেষ্টাকে নামাই দিতে হবে। কেন? কারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবে না, তারা রাজনৈতিক এজেন্ডা, তাদের স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে না। তারা চায় তাদের প্রতিনিধিত্ব যারা করছে বা তারা যাদেরকে সিলেক্ট করে দিয়েছেন তারাই থাকুক, তারাই তাদের প্রতিনিধিত্ব করুক, তাদের এজেন্ডাই বাস্তবায়ন করুক এবং সাজিয়ে গুছিয়ে। তাদের অভিযোগ হচ্ছে নিরপেক্ষতা থাকছে না সরকারের। এইটা তো আপনি বলছেন, আপনার উপদেষ্টা পরিষদে কয়জন সদস্য আপনি বলেন? এতগুলো সদস্যের মধ্যে যদি শুধু 2 জন ছাত্র প্রতিনিধি থাকে তাহলে এটা কি ইমব্যালেন্স হইলো? বরং ছাত্র প্রতিনিধি কম হয়েছে বলেই এই ন্যায্য দাবিগুলো আদায় হচ্ছে না। এই বারবার করে প্রতি জায়গায় আমরা প্রতিহত হচ্ছি। আজকে দেখেন একটা মামলায় গত এতগুলো বছর ধরে মাত্র 30টা হিয়ারিং হয়েছে, আর গত 3 মাসের মধ্যে ম্যাজিকের মতো একটা মামলার রায় পেয়ে গেলেন একজন, এবং সেই রায়ে উনার আরজির সংশোধনের কোনো সুযোগ নাই, তারপরেও সেই আরজি সংশোধন হয়। তারপরেও উনি 10 পা দূরত্বের জায়গায় বসে উনি সাক্ষ্য দিতে পারেন যেই 10 পা উনি যদি জনগণের আমি তো মানি যে উনি সাদেক হোসেন খোকার ছেলে। জি, সাদেক হোসেন খোকা, এবং উনি প্রচন্ড সম্মানী একজন ব্যক্তিত্ব ছিলেন, এবং জনাব ইশরাক উনিও অনেক সম্মানী একজন ব্যক্তি, এবং উনার এলাকায় উনার অনেক মানুষের উনার প্রতি অনেক আস্থা আছে, বিশ্বাস আছে, উনাকে মানুষ অনেক পছন্দ করে। অভিযোগ তো আছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে উপদেষ্টা আছেন তিনি স্থানীয় সরকার, উনি বাধা দিচ্ছেন, এরকম একটা আপনি তো বিচারিক প্রক্রিয়াটা নিয়ে কথা বলেন। উনি যেভাবে আদালতের রায়টা নিয়েছে, একটা অবৈধ, আপনি বারবার বলছেন যে আওয়ামী লীগ সরকার থাকতে এই নির্বাচন প্রক্রিয়াটাই অবৈধ ছিল। একটা অবৈধ প্রক্রিয়ায় হওয়া নির্বাচনের আপনি নির্বাচনটা অবৈধ সেই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন, সেই আরজি কি আপনি আগে পরিবর্তন করেছেন? চট্টগ্রামে মেয়র ডক্টর শাহাদাত উনি তো পেয়েছেন, ফিরে পেয়েছেন। উনি যেভাবে পেয়েছেন বা এখনো ইশরাক হোসেন যেভাবে পেয়েছে, প্রক্রিয়াটা সুষ্ঠু হইতে হবে। আমরা এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ সাধারণ নাগরিক হিসেবে আমরা অবশ্যই অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট হুমায়রা নূর, অনেকে প্রশ্ন করছেন যে চিটাগাঙে আপনারা বাধা দেননি, ঢাকায় কেন, দক্ষিণে কেন বাধা দিচ্ছেন? না, এই দুইটা প্রসিডিউরাল ইস্যুতে দুইটা জায়গায় অনেক ভিন্নতা আছে। সেই ডিটেইলসে গেলে অনেক আইনি ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি এখন বললে শেষ হবে না। যেখানে মেয়াদ শেষ সেখানে আমাদের প্রশ্নটা কিন্তু ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে না। আমাদের কোনো অসুবিধা নেই উনি মেয়র পদে বসলে, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যখন দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপ যখন আমরা পক্ষপাত দুষ্ট হিসেবে দেখতে পাই, তখন আমরা কিন্তু ইশরাক হোসেনের পদবি নেওয়া নিয়ে আমাদের কোশ্চেন না, আমাদের কোশ্চেন হচ্ছে নির্বাচন কমিশন কি তার ভূমিকা পক্ষপাত দুষ্ট হয়ে করছে নাকি নিউট্রালি সে অ্যাক্ট করছে, এবং ভবিষ্যতে যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের সেই যোগ্যতা আছে কি নেই সেইটা নিয়ে আমাদের কোশ্চেন। আমাদের দাবি বা আমাদের অবস্থানটা কিন্তু সেইটা নিয়ে। জনাব ইশরাক হোসেন যদি মেয়র পদে উনি যোগ্য হিসাবে উনি বসতে পারেন, ওনার সেটা নিয়ে কিন্তু স্থানীয় সরকারও, আমি মনে করি ওনাদেরও হয়তো কোনো অভিযোগ বা ওনাদেরও কোনো বাধা থাকার সুযোগ নেই, এনসিপিরও নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আইনি যে ব্যাখ্যা, সেই আইনগত দিকটা সঠিক কিনা, সেটা বৈধ উপায়ে হয়েছে কিনা না গায়ের জোরে হয়েছে সেটা দেখার বিষয়। যেমন আজকে
জনাব ইশরাক হোসেনের মামলা যখন রায় হয় তখন গতকালকে কিছুদিন ধরেই তো মামলাটা হিয়ারিং হচ্ছে, মামলাটার গতকালকে কোর্টে যে পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল সেটা সবাই ওখানে থেকে দেখেছে। এবং আজকে সকালবেলা যিনি সিনিয়র জাজ উনি কিন্তু মামলাটা রায়টা পড়েন নাই, হয়তো উনি বিব্রতই বোধ করেছেন। উনি যে জুনিয়র জাজ, যিনি একজন বিশেষ দলের একটি বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান বলেই উনি এই যে এখন উনি সেই জাজমেন্টটা পড়েছেন। তো জাস্টিস দেবাশিস রায় চৌধুরী জাজমেন্টটা যে পড়েছেন তখন উনি প্রথমেই বারের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্টকে ডেকে বলেছেন যে উনাকে গতকাল একটি বিশেষ দল স্পষ্টভাবে বলেছে যে এই মামলা যদি রুল ইস্যু হয় তাহলে উনার চাকরি থাকবে না, উনার চেয়ারে উনি আর বসতে পারবেন না। তাহলে আজকে যেই রায়টা, কালকে যখন কোর্ট বলেছে যে একটা শর্ট রুল দেই আর স্ট্যাটাস কো দেই, স্ট্যাটাস কো মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, তাহলে যখন কোর্ট বলে যে একটা রুল আর স্ট্যাটাস কো দেই, উনিও একজন বিজ্ঞ আইনজীবী আমার সাথে আছেন, আপনি তাহলে বলেন যে স্ট্যাটাস কো যখন দেওয়ার কথা বলে বা রুলের কথা বলে তখন ধরেই নেওয়া যায় যে এই আলোচনাটার মাঝখানে মামলাটা অলরেডি অ্যাডমিটেড, কোর্ট ফার্দার একটা চিন্তা ভাবনা করছে যে মামলাটার বিষয়ে কি করা যায়। কিন্তু যখন কোর্ট এই ধমক খায় যে তার চেয়ারই থাকবে না, তখন পরদিন এসে কোর্টের রায় সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং রায় আসে যে কোর্টের যেই পিটিশনার তার নাকি লোকাল স্ট্যান্ডাই নাই। ধন্যবাদ অ্যাডভোকেট।